আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কুয়ালালামপুরের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় তার সরকার। বিশ্বজুড়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বীকৃতির পালকে যুক্ত হলো আরও একটি ডিগ্রি। বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় UKM থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের বহু তরুণদের সাহসিকতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। Hundreds of these students and young people gave their lives for a better future. A future where everyone can live with dignity, with freedom from intimidation, discrimination and injustice. এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, 2024 সালের জুলাই ও আগস্ট মাসে তরুণদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থান জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে সংস্কারের কথা উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। বলেন, সুস্পষ্ট লক্ষ্য, বিস্তৃত পরিকল্পনায় এগোচ্ছে সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদের ও UKM এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুফিয়ান জুসুফ উপস্থিত ছিলেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বলেন, এবারও ঋণ খেলাপিরা ভোটে দাঁড়াতে পারবেন না। নির্বাচন কমিশনের উচিত খেলাপিদের শনাক্ত করা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা পুরনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের উচিত তাদের শনাক্ত করা। নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। কারো টাকা যাতে আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি কোনো যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু দোষী চাই। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারে না তো। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই, মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে। লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের CIB এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। উপদেষ্টা বলেন, কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছে নাকি আমার কাছে কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি।
এখন মারামারি করা বন্ধ করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেবে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা, বলেন অর্থ উপদেষ্টা। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। টেকসই সংস্কারের জন্যই দ্রুত নির্বাচন প্রয়োজন। অধ্যাদেশ বা রেফারেন্ডামের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলে তা হবে জোড়াতালির সংস্কার, যেখানে আশঙ্কা থাকবে ফ্যাসিবাদ পুনরুত্থানের। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পিছিয়ে গেলে সংস্কার প্রক্রিয়াও পিছিয়ে যাবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যে নতুন বিতর্কে দেশের রাজনীতি। সাথে জুলাই সনদে কোনো ছাড় নয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন হুঁশিয়ারি নির্বাচন নিয়ে তৈরি করেছে নতুন সংশয়। জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আগে সংস্কার নাকি নির্বাচন, নাকি সংস্কারকে স্থায়ী রূপ দিতে দ্রুত সময়ের মধ্যে দরকার নির্বাচন, এমন প্রশ্ন ঘুরছে রাজনীতির অলিগলিতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংস্কারকে স্থায়ী রূপ দেয়া প্রয়োজন, আর এজন্যই প্রয়োজন নির্বাচিত সরকারের। একটা নির্বাচিত সরকার আসলে প্রশাসনের যেরকম নেটওয়ার্ক থাকে, রাজনৈতিক দলেরও একেবারে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তাদের যে নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে একটা সামাজিক যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার হয়। তো সেই কারণে আসলে নির্বাচিত সরকারের যেরকম একটা নিয়ন্ত্রণ তৈরি হবে বাংলাদেশে, তো সেইটা আসলে বর্তমান সরকার সেই ক্ষেত্রে কতটুকু সফল হবে যদি এটি নির্বাচন না হয়, তাহলে আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলে আমার কাছে মনে হয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইলে তার আগেই জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে নামবে দলটি, এমন ঘোষণার কথাও শোনা গেছে জামাত নেতাদের মুখে। এটা আমি মনে করি লোক দেখানো, বিরোধিতা যদি করেও থাকে, কারণ অলরেডি তারা বিভিন্ন জায়গায় তাদের ক্যান্ডিডেটকে পরিচয় করিয়ে দিচ্ছে পাবলিকের সামনে। কারণ তারা, আমার মনে হয় না যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমি কোনো কোশ্চিনকালেও মনে করি না আর কি। বুঝছেন, এগুলো মানে এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তবে অনেক বিশ্লেষকই মনে করেন সংস্কারের যে দীর্ঘ কর্মযজ্ঞ, অন্তর্বর্তী সরকারের পক্ষে তা বাস্তবায়ন করা কঠিন। সবকিছুই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে বা করে যেতে পারবে, এইটা ধারণা করা ঠিক না। এগুলোর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো একটা পার্লামেন্টের অনুমোদন লাগবে। এইভাবে জোড়াতালি দিয়ে কিছু করলে সেটা বরং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে পরোক্ষভাবে সহায়তা করা হবে। তাহলে কি নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিচ্ছে সরকার, নাকি তা রেখে দেয়া হচ্ছে আগামী নির্বাচিত সরকারের জন্য? বিশ্লেষকরা বলছেন, এমন প্রশ্নে আগামী কিছুদিন উত্তপ্ত থাকবে রাজনৈতিক অঙ্গন। নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তা ছিল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচনের খবরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে কিংবা বিদেশি ঋণে নয়, নতুন নতুন বিনিয়োগে গতি পাবে আগামীর অর্থনীতি। Borrowing from the high street banks, and that's a mismatch. Clearly, the high street banks deposits are basically mostly on short-term basis, and capital market lending is short-term, long-term basis. So there's a huge mismatch of financial order. And that costs us dearly in our financial sector. ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এমন হুমকিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা দুটি কর্মসূচিতে এসব কথা বলেন তারা।
বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটি। এতে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন, অথচ সরকারের একটি অংশ নানান দাবিতে হুমকি দিচ্ছেন ভোট হতে দিবেন না। পিআর পদ্ধতির সমালোচনা করে ডাক্তার জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। আজকে মানুষের জন্য আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্বিঘ্নে দিব, নিঃশঙ্ক চিত্তে দিব। কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে, কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারাই এই কাজগুলি করতে পারে। পিআর পদ্ধতির নির্বাচনে দেশের মানুষ এখনো প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন। চর্চাটা যদি স্বাধীনতার পর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আবারও ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার বিজয়নগরে দলের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের আয়োজনে সমাবেশে তিনি এ কথা বলেন। জানান, জুলাই ঘোষণাপত্রে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি দলগুলো শর্তহীনভাবে গ্রহণ করেনি। জুলাই সনদের আইনি ভিত্তির ওপর নির্বাচন দিতে হবে, জনগণ আর বিতর্কিত নির্বাচন দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার খুলনার ডুমুরিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। নতুন করে বদলাতে গেলে আমাদের মধ্যে একটা সমঝোতা করে নির্বাচন করতে হবে, কি বলেন ঠিক কিনা? সবার মধ্যে একটা চিন্তা দেখা যাচ্ছে, সবাই কিন্তু একটা নতুন বাংলাদেশের জন্য রাজি হচ্ছে, নাকি বলেন? আমরা সেই চেষ্টা করব যে বাংলাদেশের দুর্নীতি, ঘুষ, লুটপাট থাকবে না, কর্মসংস্থান। ডাকসু নির্বাচন সামনে রেখে এখন ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। তবে প্রশ্ন উঠছে সেই ইশতেহার বাস্তবায়নে ডাকসুর সক্ষমতা নিয়ে। অনেকে দাবি তুলেছেন গঠনতন্ত্র সংস্কারের। তবে ছাত্রদল বলছে এখনও ফ্যাসিস্ট মুক্ত হয়নি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা যুগে যুগে জাতিকে দিয়েছে অসংখ্য সাহসী নেতৃত্ব। দীর্ঘদিন পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। তাই ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো, কিন্তু ভোটের মাঠে প্রশ্ন উঠছে ডাকসুর সক্ষমতা নিয়ে। আমার কাছে হচ্ছে ডাকসুর কার্যকারিতা প্রায় নেই বললেই চলে এক প্রকার। সেই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। ছাত্র সংসদ এবং প্রশাসন যেন একটা সমঝোতার মাঝে কাজ করতে পারে, আমরা সেরকম একটা পরিবেশই চাই। প্রশাসনের হস্তক্ষেপ মুক্ত একটা ডাকসু চাই, যেখানে শিক্ষার্থীদের হাতেই ক্ষমতা থাকবে। ছাত্র নেতাদের মতে গঠনতন্ত্র অনুযায়ী এই শিক্ষার্থী সংসদ অনেকটাই নির্ভরশীল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর। অন্যদিকে বহুমুখী চাপে নাকি ডাকসুর কার্যক্ষমতা কমে যায় অনেকাংশই। আমরা চাইবো যে এই নির্বাচিত ডাকসু এইটার জন্য লড়াই করবে, যেন ডাকসু সত্যিকার অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হয়ে ওঠে। আগামী দিনের জন্য ডাকসুর উপর প্রশাসনিক আধিপত্যটা না থাকে। আমরা বলছি যে এইখানে
নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। ডাকসুকে সেই ডাকসু ডিবেটের জায়গায় নিয়ে যেতে হবে। বর্তমান বাস্তবতায় দাবি উঠছে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের। তবে এবারের ডাকসু আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে বলে মনে করে ছাত্র শিবির। এখানে আসলে প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ আছে, সে প্রতিনিধি তার কথাগুলো বলতে পারবে, ভয়েস রেজ করতে পারবে, বাট সেটাকে আসলে কাজে পরিণত করার যে ক্ষমতা বা সক্ষমতা সেটা আসলে তাদেরকে দেওয়া হয় নাই। 5ই আগস্টের পরে আমরা আসলে কোনো কম্প্রোমাইজের ডাকসু চাই নাই, কিন্তু এখন পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে আসলে ডাকসু হওয়াটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যে প্রজন্ম এখন বাস করছি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গেছি। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে জানি, ক্ষমতাকে প্রশ্ন করতে জানি। সুতরাং আর কোনো ক্ষমতাসীন দলে আগের মতো ডাকসুকে পুঞ্জীভূত করা আমার কাছে মনে হয় না সম্ভব হবে। ছাত্রদল বলছে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে ডাকসুর প্রেসিডেন্ট খোদ উপাচার্য, যা ডাকসুর কার্যক্ষমতাকে অনেকটাই সীমিত করে দেয়। আমরা বারবার বলে আসছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সভাপতি হবেন তাকেও নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের এই দাবিটি আমলে নেয়নি এবং আমলে না নিয়েই তারা তাদের পুরাতন যে ফর্মুলা সেই ফর্মুলায় এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করছে। সেই জায়গা থেকে একটু আশঙ্কা তো থেকেই যায়। ছাত্রদল চেয়েছিলাম সেখানে যেন প্রেসিডেন্টটা, যেহেতু ছাত্রদের ইলেকটরাল বডি, ছাত্রদের মাধ্যমে যেন একজন প্রতিনিধি সেখানে নির্বাচিত হয়। গঠনতন্ত্র তো অবশ্যই যে ইশতেহার পূরণ, সেই ইশতেহার পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কেননা এখানে আপনার বিভিন্ন নিয়ম নীতির বেড়াজালে ডাকসু নেতারা আটকে পড়বে এবং সংবিধানের যে ব্যাপক সংস্কার প্রয়োজন সেই সংস্কারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন সভাপতি পদটি ঐতিহ্যগতভাবেই ঢাবি উপাচার্যের। এ বিষয়ে আগেই ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা হয়েছে। ডাকসুর সভাপতি পদ, হ্যাঁ, এটা তো ঐতিহ্যগতভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকে, তাদের সাথে এটা নিয়ে আগে দাম দরবার হয়ে গেছে, সেটা অনুযায়ী চলতেছে। আর ট্রেজারার ঠিক একইভাবে ওটা নিয়ে তাদের সাথে আগে দাম দরবার হয়েছে। বুধবার ভিপি পদে 5 জন সহ মনোনয়নপত্র নিয়েছেন 20 জন, আর এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন। ক্ষমতাসীন দল থেকে শুরু করে নিজের অভ্যন্তরে বারবার হোঁচট খেতে হয়েছে ডাকসুকে। এসবের মাঝেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠেছে এই ছাত্র সংসদ। এবারে নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ডাকসু পাবার প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেন অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে আজ বুধবার ব্যাংকগুলোকে সংক্রান্ত চিঠি দিয়েছে BAFIU। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের 7 আগস্ট ইমেইল যোগে পদত্যাগ করেন। তালিকায় থাকা 6 ডেপুটি গভর্নরের মধ্যে আছেন SK সুর চৌধুরী, মাসুদ বিশ্বাস, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, SM মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের। বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভ এবং শেখ হাসিনা সরকারের পতনের পর মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2024 সালের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে আগের সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মত প্রকাশের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিস্থিতির উন্নতি হয়। নতুন সরকার নিখোঁজের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের অনেক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে উদ্বেগ এখনও রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।